আসসালামু আলাইকুম। এইচআর একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে কেন পারি না এবং সিদ্ধান্তহীনতায় কেন ভুগি এবং আমরা এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি। প্রথমত আমাদের প্রাতিষ্ঠানিক জীবন হোক, পারিবারিক জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন হোক, আমাদেরকে কিন্তু ছোট বড় অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় প্রতিনিয়ত। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে অনেক ধরনের জটিলতায় পড়ি। অনেক অনেক সময় দেখা যায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে ভয় পাই কিংবা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পর্যাপ্ত পরিমাণ তথ্য থাকে না। সো আমরা এই বিষয়টার উপর আলোকপাত করব যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে একজন ব্যক্তির পক্ষে কেন সিদ্ধান্ত গ্রহণ করাটা একটু ডিফিকাল্টিসের মধ্যে পড়ে। ফার্স্ট অফ অল, যদি আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি একজন ব্যক্তির কাছে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি বা হোয়াট ইজ আওয়ার পারপাস, মেইন পারপাসটা যদি এখানে ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। সেকেন্ড হচ্ছে লো সেলফ কনফিডেন্স, অর্থাৎ একজন ব্যক্তির যদি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তার যদি নিজের সম্পর্কে বিশ্বাস, আত্মবিশ্বাস যদি কম থাকে সেই ক্ষেত্রে একজন ব্যক্তির পক্ষে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। তারপর হচ্ছে অনেক সময় আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভয়টা পাই সেটা হচ্ছে ফিয়ার অফ ফেলিওর। তার মানে হচ্ছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে ভয় পাই যে আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে আমাদের সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত হতে পারে, আর ভুল সিদ্ধান্ত হলে হয়তো আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। এই যে ফিয়ার অফ ফেলিওরটা, এই ফিয়ার অফ ফেলিওরটা কিন্তু ওয়ান অফ দ্য রিজন ফর আওয়ার ইনডিসিসিভনেস। আরেকটা বিষয় হচ্ছে বলতে পারি যে আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করতে চাই তখন আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনা, মানে আমার মধ্যে এমন একটা আচরণ থাকে যে পারফেকশনালিজম, অর্থাৎ পারফেকশনিস্ট হতে চাই আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পারফেকশনিস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার সিদ্ধান্ত গ্রহণে হয়তো ভুলও হতে পারে, আবার সিদ্ধান্ত সঠিক হতে পারে। দেখেন, কোনো কিছুই কিন্তু একদম পারফেক্টলি হতে পারে না, কোনো কিছুই পারফেক্টলি হয় না। সুতরাং আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করি, একটা সিদ্ধান্ত ভুল হলে সেই সিদ্ধান্ত থেকে আমরা কিন্তু অনেক ধরনের শিক্ষা গ্রহণ করতে পারি। তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে একটা বড় বাধা হিসেবে কাজ করে আমার যদি কোনো প্রিভিয়াস যদি নেগেটিভ এক্সপেরিয়েন্স থাকে, অর্থাৎ আমার পাস্ট এক্সপেরিয়েন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে ভয় পাবো, যেটা আমার একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করে। এরপর অনেক সময় দেখা যায় আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু অতিরিক্ত চিন্তা ভাবনা করি, অর্থাৎ ওভার থিঙ্কিং করি। সো ওভার থিঙ্কিং ইজ দ্য ওয়ান অফ দ্য মেইন রিজন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। তারপর হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি আমাদের ক্ষেত্রে অপশন যদি ওভারলোডেড থাকে, দ্যাট মিনস আমার সামনে এত বেশি অপশন, আমি কোনটাকে নিব, আমি তখন কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগি বা আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। আর আরেকটু যদি একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলে থাকি যে কগনিটিভ বায়াস। সো কগনিটিভ বায়াসের কারণে কিন্তু মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে বা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না বা সিদ্ধান্ত গ্রহণ করতে ডিফিকাল্টিস ফেস করে। কগনিটিভ বায়াস হচ্ছে তিন প্রকারের। প্রথমত হচ্ছে কনফার্মেশন বায়াস, অর্থাৎ আমি আমার নিজের সিদ্ধান্ত সম্পর্কে ওয়াকিবহাল এবং আমি জানি যে কি সিদ্ধান্ত আমি নিতে যাচ্ছি বা আমি যেটা বিশ্বাস করি সেই বিষয়টার উপরেই আসলে আমি সিদ্ধান্ত নিব। কিন্তু আমি হয়তো অন্যজনের কাছে জিজ্ঞেস করি, হয়তো 3 থেকে 4 জন বা 5 জন 6 জন বা অনেক ক্ষেত্রে দেখা যায় 10 জনের বেশি হতে পারে, আমরা জিজ্ঞেস করি যে আসলে আমি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি সেটা আসলে কতটুকু ভ্যালিডেট, অর্থাৎ নিজেকে ভ্যালিডেট করছি, এটাকে বলা হচ্ছে কনফার্মেশন বায়াস। আরেকটা হচ্ছে লস অ্যাভারশন। লস অ্যাভারশনটা হচ্ছে অনেক সময় দেখা যায় কোনো কিছু হারানোর ভয় কোনো কিছু পাওয়ার চাইতেও বেশি থাকে। ধরা যাক আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা পুরস্কার জিতলেন, হয়তো তার মূল্য হচ্ছে 500 টাকা, কিন্তু কোনো কারণে 500 টাকা আপনি যদি হারিয়ে ফেলেন, দেখা যাচ্ছে যে এই হারানোর ভয়টা আপনার পাওয়ার চাইতেও কিন্তু হচ্ছে আপনার কাছে কিন্তু বেশি গুরুত্ব বহন করে কিংবা বেশি আপনি হয়তোবা অনুশোচনায় ভোগেন। সো এটাকে বলা হচ্ছে লস অ্যাভারশন। আর লাস্ট হচ্ছে অ্যানালাইসিস প্যারালাইসিস। কগনিটিভ বায়াসের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে অ্যানালাইসিস প্যারালাইসিস, যেটা আমরা সাধারণত যখন সিদ্ধান্ত গ্রহণ করি আমরা এত বেশি অ্যানালাইসিস করি, এত বেশি তথ্য ভান্ডার আমরা সামনে জোগাড় করতে থাকি, এই তথ্য জোগাড় করতে করতে অ্যানালাইসিস করতে করতে আমরা ভুলেই যাই কি সিদ্ধান্ত নিব। সো এই বিষয়গুলো হচ্ছে মূলত আমাদের হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে বাধা হিসেবে সামনে চলে আসে। সো এখন আসি আমরা কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। প্রথম কথা হচ্ছে একটা রুলস আছে যেটাকে আমরা বলি হচ্ছে 3-5 রুলস, 5-5-5 রুলস, অর্থাৎ 5 মিনিট পর, 5 মাস পর এবং 5 বছর পর আপনার ওই সিদ্ধান্তটার ফলে কি ইফেক্ট বা কি ইম্প্যাক্ট আসতে পারে। আমরা যখন লং টার্ম ইম্প্যাক্ট বা লং টার্ম ফলাফল ভেবে যখন আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি সেই সিদ্ধান্ত দেখা যায় আলটিমেটলি ভালো ফলাফল বয়ে নিয়ে আসে। সেকেন্ড হচ্ছে
আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার পারপাস সম্পর্কে আপনাকে যথেষ্ট কনসাস হতে হবে, পারপাসটা ক্লিয়ার হতে হবে যে আপনার আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি কি উদ্দেশ্যে আপনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেই পারপাসটা আপনার কাছে হচ্ছে ক্লিয়ার হওয়াটা জরুরি। তারপর হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা আমাদের যে কাছের মানুষ থাকে বা ট্রাস্টেড পার্সন যারা থাকে তাদের কাছে আমরা অনেক সময় দেখি হচ্ছে তাদের অপিনিয়ন গেইন করার চেষ্টা করি। সো এই ক্ষেত্রে অপিনিয়ন অবশ্যই নেওয়া যেতে পারে, তবে এখানে সাইকোলজিস্টরা সাজেস্ট করে যে আপনি বড় জোর 2 জন ট্রাস্টেড পার্সন থেকে আপনি সাজেশন গ্রহণ করতে পারেন। 2 জনের অতিরিক্ত ব্যক্তি থেকে গ্রহণ করলে সেটা হয়তো আপনার অপশন ওভারলোডের একটা আপনি ডিফিকাল্টিস আপনি করতে পারেন। তারপর হচ্ছে যে আপনি কখনোই আপনাকে একদম সম্পূর্ণ ইমোশনাল বেসড ডিসিশন নেওয়া ঠিক না এবং সম্পূর্ণ লজিক্যাল বেসড ডিসিশন নেওয়া ঠিক না। সো আপনাকে বুঝতে হবে যে আমি দুটোর মধ্যে একটা ব্যালেন্স করব, অর্থাৎ ইমোশন এবং লজিকের মধ্যে ব্যালেন্স করে আমি সিদ্ধান্ত নেব। তারপর হচ্ছে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাকে একটা ডেডলাইন সেট করে দিতে হবে। আপনি যদি ডেডলাইন সেট না করতে পারেন তাহলে আপনার সিদ্ধান্তটা কিন্তু ইফেক্টিভ হবে না। তারপর হচ্ছে যে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি দেখা যায় অনেকে হচ্ছে অনেক ধরনের অল্টারনেটিভ সমাবেশ ঘটায়। সো এই ক্ষেত্রে অল্টারনেটিভের সংখ্যাটা আপনাকে কমে দিতে হবে বা লিমিট অপশনস, এই অপশনস গুলোকে লিমিটেডের মধ্যে রাখতে হবে। দেখা যায় যে একটা দোকানে যদি কেউ একটা শার্ট ক্রয় করতে যায়, দোকানদার যদি তাকে এত বেশি শার্ট দেখায় ফেলে, এত ডিজাইনের শার্ট ভ্যারাইটিস দেখায় ফেলে, তখন কিন্তু কাস্টমারের পক্ষে কিন্তু শার্ট কেনাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। ঠিক সিদ্ধান্ত গ্রহণটাও এরকম, যে অপশন যত কম হবে আপনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণটা ততটা ইফেক্টিভ হবে। আর আরেকটা জিনিস আমরা সাজেস্ট করি এখানে, যে যেটা আমরা ব্যক্তিগত অ্যানালাইসিসের ক্ষেত্রে যেমন শর্ট অ্যানালাইসিস, এখানে হচ্ছে SWOC একটা অ্যাপ্রোচ আছে। এই অ্যাপ্রোচটা অ্যানালাইসিস করে আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তাহলে সেটা ইফেক্টিভ হয়। SWOC টা হচ্ছে মূলত স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং চ্যালেঞ্জ। প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা এই 4টা অ্যাসপেক্টস অ্যানালাইসিস করে দেখব যে কতটুকু আমি ভালোভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কগনিটিভ রিফ্রেমিং বলে এটাকে। অর্থাৎ আমরা ইতিপূর্বে যে কগনিটিভ বায়াসের কথা বলেছি, এই কগনিটিভ বায়াসটাকে যদি আমরা রিফ্রেমিং করতে পারি তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণটা অনেক ভালো হবে এবং ফলপ্রসূ হবে। পরিশেষে আমরা যেটা বলতে পারি, সিদ্ধান্ত গ্রহণ কিন্তু করা একটা স্কিল, অর্থাৎ এটা আপনার একটা দক্ষতা। এটা আপনার একদিনে কিন্তু গড়ে উঠবে না। আপনাকে এটা দিনের পর দিন বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে, বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা এবং বিভিন্ন অভিজ্ঞতা থেকে আপনি হচ্ছে সিদ্ধান্ত মেকিং বা ডিসিশন মেকিংটা শিখবেন আপনার লাইফে। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।